ঢাকা ইউনিভার্সিটি তো ভর্তি করিয়ে দিয়েছে। এখন শুধু বাকি আমার একটা কাজের। যদি কাজের সন্ধানটা পেয়ে যাই তাহলে হয়তো বা বেঁচে খেয়ে থাকতে পারবো। পরনে একটা ময়লাযুক্ত প্যান্ট আর গায়ের মধ্যে একটা ঢিলেঢালা শার্ট আছে। স্যান্ডেল পায়ে হেঁটে বেড়াচ্ছি একটা কাজের সন্ধানে। যদি কোথাও একটা কাজ পাই তাহলে নিজের পেটটা তো চালাতে পারবো। কাজ খোঁজে এর আগে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আবির হাসান নিলয়। আমাকে সবাই আবির বলে ডাকে। আমার একটা অতীত আছে, সে অতীতটা অনেক সুন্দর। তাই আমি ওই সুন্দর অতীতটায় এখন আপাতত ফিরে যেতে চাই না। কারণ আমাকে 1 বছর এভাবেই কাটাতে হবে। এই জন্য যত কঠোর পরিশ্রম এবং কি যে কোনো পরিস্থিতি আসুক না কেন সবকিছু আমাকে একা হাতে সামলাতে হবে। কারণ এইটাই যে নিয়ম। অনেক জায়গায় কাজের সন্ধানে গিয়েছি, কিন্তু কেউ আমাকে কাজ দেয়নি। আমার পোশাক আশাক দেখে যে যার মতো গালি দিয়েছে, আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু একটাই আফসোস, মানুষ তার পোশাক দেখে তার বিবেচনা করে ফেলে সে মানুষটা কেমন। সামনে পড়লো 3 চাকার রিক্সার দিকে। অনেকে পা দিয়ে রিক্সা চালাচ্ছে। অবশ্য আমি রিক্সা চালাতে পারি না, এরপরও একটা গেঞ্জি নিয়ে রিক্সার কথা বললাম। তখন লোকটা ভালো ছিল। তখন বৃদ্ধ লোকটা আমাকে দেখে একটু মায়া হয়, সেজন্য বৃদ্ধ লোকটা বলে আমাকে সে রিক্সা চালানো শিখিয়ে দেবে। লোকটার কাছ থেকে রিক্সা চালানো শিখে আমি রিক্সা ভাড়া নিয়ে আমার জীবন চালানোর জন্য এখন এটাই একটা সম্বল বলে আমি ধরে নিয়েছি। থাকার জন্য একটা বস্তিতে রুম ভাড়া নিয়ে ওখানেই থাকতে শুরু করি। কিছুদিন পর ক্লাস শুরু হবে, ক্লাসও করতে হবে। এর আগে রিক্সা চালিয়ে কিছু টাকা নিয়ে খাওয়ার জন্য ম্যানেজ করে নিতে হবে। তাই মহাজনের কাছ থেকে রিক্সাটা নিয়ে রিক্সা চালাচ্ছি। তখন একজন ভদ্রলোক রিক্সায় উঠে বলল 4 নাম্বার রোডে যাবে। তাই আমি রিক্সা নিয়ে 4 নাম্বার রোডের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তখনই একটা দামি গাড়ির সামনে আমার রিক্সার চাকাটা লেগে যায়। তখনই দেখলাম গাড়ি থেকে একটা সুন্দরী মেয়ে নেমে এসে, ছোট লোকের বাচ্চা, তুই কি দেখে গাড়ি চালাতে পারিস না? যে কোন দিক দিয়ে গাড়ি চালাচ্ছিস? আমি নতুন গাড়িটা আজকেই শোরুম থেকে কিনে নিয়ে এসেছি, আর তুই কি না আমার গাড়িটাকে দাগ লাগিয়ে দিলি? আসলে ম্যাম আমি খেয়াল করিনি গাড়িটা। আমি নতুন তো, কখনো এর আগে চালাইনি, তাই হয়তোবা ভুলে আপনার গাড়ির পিছনে লেগে গেছে। ভুল করে মুখের উপরে কথা বলিস না, তোর সাহস কম না? ভুলে লাগিয়ে ফেলেছিস, এরপরে আবার কথাও বলছিস? আমি তো আপনাকে ভুল কিছু বলছি না, আমি তো আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তারপরও আপনি কেন এমন করছেন? আর দাগ তো লাগেনি, সামান্যই তো লেগেছে, এতে তো কোনো ক্ষতি হয়নি। দেখুন আপনার গাড়িতে তো কোনো ক্ষতি হয়নি বা কোনো দাগও লাগেনি। চুপ, ছোট লোকের বাচ্চা, তুই এখন আমাকে শিখাবি কোনটা ভুল আর কোনটা সঠিক? তোদের মতো ছোট লোকদের আমি ভালো করেই জানি। ওরা আসে, এরপরে এমন নানা বাহানা করে চলে যায়। মেয়েটার থাপ্পড়ে আমার ঠোঁটটা কেটে যায়, কারণ মেয়েটা এত জোরে আমাকে থাপ্পড় মারে যে আমার ঠোঁটের নিচ থেকে রক্ত পড়তে শুরু করে। তখন মেয়েটা আরো বলতে শুরু করে, তুই আমার গাড়ির ক্ষতি করেছিস, এখন আমার গাড়ির দাম তোকে দিতে হবে। তুই যে ক্ষতি করেছিস তার জন্য তোকে আমার ক্ষতি হিসেবে 15,000 টাকা দিতে হবে। ম্যাম আমি গরিব মানুষ, আমার কাছে এত টাকা আমি কোথায় পাবো? আমি তো কখনো এত টাকা জীবনের চোখেও দেখিনি। তাহলে কেন আমার সাথে আপনি এমন করছেন? আমি তো আপনার গাড়ির কোনো ক্ষতি করিনি, বরঞ্চ আপনার ড্রাইভার পিছনে ব্যাগ দিতে গিয়ে আমার গাড়ির সাথে লেগে যায়, তা আমি খেয়াল করিনি। মেয়েটা আমার একটা কথাও শুনলো না। মেয়েটা আমার পকেটে যে খুচরো কিছু টাকা ছিল সবগুলো বের করে টাকাগুলো ছেড়ে আমার মুখের ওপর ফিরে মারলো। নেক্সট টাইম যদি তোকে আমার চোখের সামনে দেখি তাহলে কিন্তু তোর রিক্সাটাও আমি এইভাবেই আমার এই গাড়ির চাকার সাথে মিশিয়ে ফেলবো। এখনই বের হয়ে যা আমার চোখের সামনে থেকে, ছোট লোকের বাচ্চা। মেয়েটার কথায় অনেকটা কষ্ট পেলাম। এতটুকু বুঝলাম মানুষের যখন টাকা হয় তখন মানুষ কতটা অহংকারী হয়ে যায়। আজকে এমন একটা মেয়ে যাকে দেখলে বোঝাই যাবে না তার মধ্যে এতটা অহংকার আছে, কিন্তু তাকে দেখলে মনে হয় কোনো একটা মাসুম বাচ্চা, জেগে ওর কাছে গিয়ে ধরাশায়ী হবে। মেয়েটা আসলে অনেক সুন্দরী, যে কোনো ছেলে মেয়েটাকে দেখলে প্রেমে পড়ে যাবে। কিন্তু মেয়েটার ব্যবহার এতটাই খারাপ যে মুখে বলার মতো আর ভাষা নেই। আসলেই বাবার বড় লোকের মেয়ে হলে এমনটাই হয়, বাবার আদরে বিগড়ে যাওয়া সন্তান।
এসব ভেবে মুখের কোণের মধ্যে একটু হাসি চলে আসে। তখনই মনে হলো আমার কাছে তো এখন একটা টাকাও নেই, মহাজনকে কি টাকা জমা দেব। এরপর ওনার কাছে গেলাম, গিয়ে সব ঘটনা খুলে বললাম। রিক্সার মহাজন অনেক ভালো ছিল, তাই উনি বেশি কিছু বলেনি। ওখান থেকে বাসায় চলে আসি, কিন্তু পকেটে তো টাকা নেই যে কিছু খাবো। কি করব, খালি পেটে শুয়ে পড়ি। আগামীকালকে থেকে আবার ভার্সিটি শুরু হবে, তাই সকালবেলা ভার্সিটি যেতে হবে। তুমি কিন্তু একদমই কাজটা ঠিক করলে না। আমার ছেলেটা এত কিছু জানেই না, এরপরও তুমি ছেলেটাকে তোমার পূর্বপুরুষের সেই রীতি অনুযায়ী সত্যটা মানাতে বাধ্য করলে। দেখো আমেনা, তুমি বেশি বুঝো না। এখন যদি আমি ওকে এইসব না করাতাম, তাহলে আমার বাবার যে একটা আত্মবিশ্বাস ছিল, সেই আত্মবিশ্বাসটা আমার মধ্যে এবং কি আমার ছেলের মধ্যে, দুজনের মধ্যে হারিয়ে যেত। আমি চাই আমার মতো আমার ছেলে একজন সৎ ও নীতিবাজ মানুষ হোক, কারণ ও যদি টাকা পেয়ে অহংকারী হয়ে যায়, তখন আমাদের মান সম্মান সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। আমাদের পূর্বপুরুষ আগে থেকে এই রীতি চলে আসছে। আমি আজকে ওর জন্য এমনটা করেছি, আগামী দিনেও তার ছেলের জন্য এমনটাই করবে। এটাই আমাদের রীতি বয়ে আসছে, এতে আমাদের কিচ্ছু করার নেই, এটা আমাদের মানতে হবে। না, আরও যদি শর্ত না মানতে পারে, না করতে পারে, তাহলে ও কখনো আমাদের এই বিজনেস সম্পত্তি কোনো কিছুই সামলানোর যোগ্যতা রাখে না। তুমি তো তোমার মতো বলে দিয়েছো, কিন্তু আমি তো মা, আমি তো বুঝি আমার ছেলের কষ্টটা। ছেলেটা কত কষ্ট আদর যত্ন করে বড় করেছি, ছেলেটা কত বছর বাইরে থেকে এসেছে। তুমি তাকে শর্ত অনুযায়ী 1 বছরের জন্য নিজের জীবনযাপন নিজেকে করতে হবে বলে দিয়েছো, নিজের বাড়ি থেকে বের করে। এটা ছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না আমেনা। আমি কি করব? তোমার ছেলের এটাই একটা শুধু একজন ভালো মানুষের মতো মানুষ হওয়ার রাস্তা ছিল। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে আমেনা বেগম আর মেহরাব সাহেব ওরা কি নিয়ে কথা বলছিল। হ্যাঁ, ওরা আমাদের গল্পের নায়ক আবিরের মা বাবা। আবির আসলে কোনো ছোট লোক না বা কোনো গরিব অনাথ ছিল না। আবিরের একটা বড় অতীত আছে, যা আমি আপনাদেরকে গল্পের মধ্যে বলে দিব। তার জন্য আপনারা আমাদের গল্পের মধ্যেই থাকতে হবে, তাহলে পুরো গল্পটা বুঝতে পারবেন। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি যাব বলে হাঁটা ধরি। কাঁধে পুরনো একটা ব্যাগ ঝুলে আছে, আর পরনে সেই ময়লা প্যান্ট, আর গায়ে আছে সেই জামাটা ঢিলে দেওয়া। এসব নিয়ে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঢুকবো, তখন দারোয়ান আমাকে বলে ওঠে, বাবা, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে তো আমি আগে ঢাকা ইউনিভার্সিটিতে দেখিনি। চাচা, এই ইউনিভার্সিটিতে আমি নতুন অ্যাডমিশন নিয়েছি। কিন্তু বাবা, আমি তো তোমার পোশাক আশাক দেখে কোনোভাবেই বুঝতে পারছি না নিজেকে যে তুমি ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হতে পারো। কখনো কারো পোশাক দেখে বিবেচনা করতে নেই যে মানুষটা আসলে এই জিনিসটার যোগ্য নাকি অযোগ্য। আগে তার বিষয়টা নিয়ে ভাবতে হয়, বিষয়টা নিয়ে বুঝতে হয়, এরপরে বিবেচনা করে তার উত্তরটা বলতে হয়। ছেলেটা তো সত্যি কথাই বলছে, কখনো তো কারো পোশাক দেখে বিবেচনা করাটা উচিত না। ছেলেটার কথা শুনে মনে হচ্ছে ছেলেটা অনেক জ্ঞানী, এমনকি শিক্ষিত। আমি আসলে যা ভাবছি বিষয়টা তো তা না। সামনে থাকা বৃদ্ধ লোকটাকে আমার আইডি কার্ডটা দেখালাম। বৃদ্ধ লোকটা কার্ড চিনতে ভুল করলো না, কারণ রোজই কার্ডটা তার দেখা হয়, তাই নিয়মিত কার্ডটা দেখে সে আর ভুল করলো না। তখনই বলে ওঠে, ও আচ্ছা বাবা, আমি বুঝতে পারিনি। আসলে এমন কখনো কাউকে দেখিনি এই পরিবেশে ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশ করেছে। সত্যি বলতে, এই ঢাকা ইউনিভার্সিটিতে সব থেকে ধনী পরিবারের দুলালি মেয়ে এবং ছেলেরাই এখানে আসে যায়। দারোয়ানের মুখে এমন কথা শুনে মুখের কোণে একটু হাসি দিয়ে ভেতরে প্রবেশ করে দারোয়ানটা মাথা চুলকে বুঝতে পারছে না যে আমি তাকে কি বোঝাতে চাইলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটা শুনতেই অনেক গর্ব মনে হয়, তাই না? আসলে হ্যাঁ, সত্যি বলতে এখানে ধনী পরিবারের দুলালি ছেলে মেয়েরা পড়াশোনা করার জন্য আসে, আমার মতো গরিব অনাথ ছেলেরা না। কিন্তু আজকে ভাগ্যের পরিহাসে আমি এখানে এসে দাঁড়িয়েছি। ক্যাম্পাসটা ভালোভাবে তাকিয়ে দেখছে। ক্যাম্পাসটা অনেক সুন্দর, কারণ ক্যাম্পাসের পরিবেশটা খুবই ভালো লেগেছে আমার কাছে। ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব, তখনই কারোর সাথে ধাক্কা লাগে, তখনই মেয়েটা পড়ে যায়, আর মেয়েটা উঠে আমাকে বলে, রাস্তাঘাটে কি দেখে চলাফেরা করতে পারিস না? যারটার সাথে ধাক্কা খেয়ে যাস। আসলে সরি, আমি দেখতে পাইনি আপনাকে। মেয়েটার দিকে ফিরে কথাটা বলবো, তখনই মেয়েটাকে দেখে একটু অবাক হলাম, কারণ মেয়েটা আর কেউ না, সেই দিনের মেয়েটা, যার সাথে ঝগড়া হওয়া কোটিপতি বাবার অহংকারী মেয়েটা।
এই সেই মেয়ে, যে মেয়েটা আমাকে দেখে তো তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে, তুই তুই এখানে, তুই আমার পিছু করতে করতে এই পর্যন্ত চলে এসেছিস? তোর মতলবটা কি? মেয়েটা আমার শার্টের কলা ধরে কথাগুলো বলতে লাগলো, আর আশেপাশে অনেকগুলো ছেলে মেয়ে জড়ো হয়ে গেল। তখন মেয়েটা আবার আমার কলা ধরে বলতে শুরু করে, তোর মতো অসভ্য লম্পট ছেলে আমি ওদেরকে ভালো করেই চিনি। ওরা বড় লোকের যদি কোনো মেয়ে দেখে তাহলে এভাবে কুত্তার মতো পিছু করতে করতে চলে আসে। আপনার কথা ভুল হচ্ছে। আমি এখানে কোনো খারাপ উদ্দেশ্য বা আপনার কিছু করতে আসিনি। আমি এখানে পড়তে এসেছি। আমি এখানে অ্যাডমিশন নিয়েছি, তাই আমি এখানে আজকে আমার ক্লাস আছে বিধায় তাই আমি এখানে এসেছি। তুই না এমন ভোলাভালা কথা বলে না সবাইকে বোকা বানাতে পারলেও এই নীলা তালুকদারকে কখনো তুই বোকা বানাতে পারবি না। তোদের মতো ছেলেদেরকে তো আমি ভালো করেই চিনি। তোরা কেমন টাইপের ছেলে, আর তোর কোনো যোগ্যতা আছে যে তুই এই ঢাকা কলেজে ভর্তি হতে পারবি? হুঁ, তুই বলবি আর আমি বিশ্বাস করে ফেলবো? মেয়েটা আমার শার্টের কলা ধরে কথাগুলো বলতে লাগলো। আমি মাথা নিচু করে মেয়েটার সব কথাগুলো হজম করে নিচ্ছি। তখনই দেখলাম ওই ভিড়ের মধ্যে দুটো ছেলে মাঝখানে ঢুকে বলতে শুরু করে, নীলা, কোনো সমস্যা হয়েছে? এই খ্যাত ছেলেটা শার্টের কলার কেন ধরে রেখেছো? এই ছেলেটা তোমাকে কিছু করেছে নাকি? আমাকে বলো। মামা, আমি বলছি এখনো সময় আছে। তুই যদি নীলাকে ইমপ্রেস করতে চাস তাহলে ছেলেটাকে এখনই ধরে উত্তম মাধ্যম দে। আমি তো তাই দেখছি। এখন যদি আমি নীলাকে ইমপ্রেস করতে চাই তাহলে তো এখন এটাই করতে হবে। আর ছেলেটাকে আগে তো দেখি নাই। তখন পাশে থাকা দুটো ছেলে আমার কাছে এসে বলতে শুরু করে, দোস্ত, তুই যা, আমরা এই ছেলেকে দেখে নিচ্ছি যে ও কোথা থেকে এসেছে আর কি জন্যই বা এসেছে। তুই যা। মেয়েটার নাম তাহলে নীলা। তখন ছেলেগুলোর কথা শুনে নীলা ওখান থেকে চলে যায়। তখন ছেলেগুলোর মধ্যে একটা ছেলে আমার শার্টের কলার ধরে জিজ্ঞেস করে, কি রে, তুই কোথা থেকে এসেছিস? আগে তো কখনো এই কলেজে দেখিনি। আর তোর মতো একটা খ্যাতকে কি করে এই কলেজের ভিতরে ঢোকায় সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। মামা, আগে তো ওর থেকে ওর পরিচয়টা জেনে নে, যে কোথা থেকে এসেছে। শালা, ওকে তো দেখে মনে হচ্ছে এই ভার্সিটির না। আমার কাছে তো মনে হচ্ছে শালা খ্যাত কোথা থেকে উঠে এসেছে। ছেলে দুটো আমার সামনে এসে আমার শার্টের কলার ধরে বলে ওঠে, এই তুই কে বে, যে আমার জানেমানকে বিরক্ত করিস? ভাইয়া, আমি এখানে নতুন এসেছি আর এখানে অ্যাডমিশন নিয়েছি। ও মা, তাই? আমার এমন কথা শুনে আশপাশে দাঁড়িয়ে থাকা সবাই হু হু করে হেসে ওঠে। আমি যেন সবার কাছে জোকার বলে বনে গেছি, তাই তো সবাই আমার কথাটা জোক ভাবছে। তখন সামনে থাকা ছেলেটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, ঠিক আছে, ধরলাম তুই এখানে নতুন আর অ্যাডমিশন নিয়েছিস, কিন্তু এখন তো তোর র্যাগিং হবে। আমাদের তো কিছু করার নেই, কারণ তুই আমাদের হাতে পড়েছিস। ওই কে, কোথায় আছিস? ওর এই নোংরা জামাটা খুলে একটা মেয়েদের ওইটা পরিয়ে দে। আমি যেন লজ্জায় কারো কাছে মাথাটা উঁচু করতে পারছি না, কারণ সবার পোশাক আশাক থেকে যে আমি ভিন্ন এক মানুষ। সবাইকে দেখছি আমাকে এমন হেনস্থা করছে। আশপাশের সবাই এটা দেখে অনেক বিনোদন নিচ্ছে। সবার কাছে আমি যে এক চিড়িয়াখানার পানিতে রূপান্তরিত হয়েছি। শালাকে আজ এমন হাল করব যার কোনোদিন এই ইউনিভার্সিটিতে আসার নাম তো দূরের কথা, স্বপ্নেও ভাববে না। ওরা আমাকে হেনস্থা করার জন্য উঠে পড়ে আসে। তখন রাহাত নামের একটা ছেলে আমার কাছে আসবে। তখন ইউনিভার্সিটির মেন গেট দিয়ে একটা গাড়ি প্রবেশ করে। তখন রাহাত আর রনি নামের ছেলে দুটো বলে ওঠে, রাহাত, প্রিন্সিপাল আসছে, তাড়াতাড়ি এখান থেকে চল, না হলে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে। এই কথা বলে ওরা দুজন ওখান থেকে চলে যায়। আশপাশে খেয়াল করে দেখলাম যতগুলো ছেলে মেয়ে ছিল সবাই স্থান ত্যাগ করে। মনে হয় এই প্রিন্সিপালটা খুবই রাগী স্বভাবের মানুষ, তাই সবাই ওনাকে একটু ভয় বেশি পায়। তখন দেখলাম কালো একটা গাড়ি থেকে একজন মাঝবয়সী ভদ্রমহিলা ওই গাড়ি থেকে বের হয় এবং ভার্সিটির উদ্দেশ্যে হাঁটা দেয়। আমিও আর চারটা মানুষের মতো আমার ক্লাসটা খোঁজার জন্য একটু সামনে পা বাড়াই। তখনই আমার সামনে একটা ছেলে এসে বলে ওঠে, এই যে ছেলে, তোমার নাম কি? জি, আমার নাম আবির। এত সময় ধরে আমি লক্ষ্য করেছিলাম তোমার সাথে ছেলেগুলো কি করেছে। আসলে তোমার সাথে ওরা যা করেছে তা অবশ্য ঠিক করেনি। খারাপ লাগা আর সামনে গিয়ে প্রতিবাদ করা দুটোই এক না। খারাপ লাগা এটা অন্তর, আর প্রতিবাদ করা এটা হচ্ছে সাহস। আপনার মধ্যে কোনটা আছে জানি না। হয়তো আমাকে লজ্জা দিচ্ছ, কিন্তু বলো, আমার মতো গরিব ছেলের এমনই কারণ। আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের ওরা এমনই করে।
আমার সাথে দীর্ঘ 1 বছর ওরা এমন অত্যাচার করেছে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। এত সময় ধরে তোমাকে যে ছেলেগুলো অপমান করেছে, ওরা কোনো সাধারণ ছেলে না। ওরা হচ্ছে এই শহরের এমপির একমাত্র দুলালের সন্তান। ওরাই পুরো ভার্সিটি যত অপরাধ আছে ওরা নিজেরা করে বেড়ায়। আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদেরকে ওরা হাসির পাত্র হিসেবে রেখে দেয়। যখন ইচ্ছে তখন আমাদেরকে নিয়ে ওরা মজা ঠাট্টা করে। ওরা আমাকেও ছাড়ে নাই, আমাকেও অনেক অপমান অপদস্থ ওরা করেছে। ওদের হাতে কত যে আমি অপমান হয়েছি তার কোনো হিসাব নেই। তাই আমি বলছি ওদের কাছ থেকে তুমি দূরে দূরে থাকবে। চুপ থাকা হিংস্র প্রাণীকে কখনো সাধারণ ভাবতে নেই, এ কথা মাথার মধ্যে ঢোকানো উচিত না যে প্রাণীটা আহত। কথাটা মাথায় রাখা উচিত যে প্রাণীটা হিংস্র, যে কোনো মুহূর্তেই আঘাত করতে পারে। ছেলেটার এমন রহস্যময় কথা আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। তখনই ছেলেটা তীব্র হেসে আমাকে বলে ওঠে, আপনার পরিচয়টা জানলাম না। আমি ঈশান আহমেদ, আর এই কলেজে আমি সেকেন্ড ইয়ারে। আমি আপনার সাথে একই ক্লাসে। আমরা যেহেতু একই ক্লাসে তাহলে ফ্রেন্ড তো হওয়াই যায়। ছেলেটার সাথে আমি ফ্রেন্ডশিপের হাত বাড়ালাম, দুজনেই ফ্রেন্ড হলাম। আসলে এই ছেলেটার মন মানসিকতা অনেকটা ভালো। 8-10টা ছেলের মতো ছেলেটা একটু মিশুক টাইপের। ছেলেটার সাথে ক্লাসের দিকে যেতে লাগলাম। ছেলেটা আগেই ক্লাসে প্রবেশ করে। আমি যখন ক্লাসে প্রবেশ করব তখনই দেখলাম ক্লাসের সবাই আমার দিকে এলিয়েনের মতো হা করে তাকিয়ে আছে। সামনে দেখলাম ইফটিজিং করা রনি আর রাহাত নামের ছেলে দুটো বসে আছে। ওদের সামনে বসে আছে নীনা নামের মেয়েটা। ওদের সবাইকে ইগনোর করে পেছনে থাকা একটা বেঞ্চে গিয়ে আমি বসে পড়ি। তখনই ক্লাসের মধ্যে ম্যাডাম চলে আসে। ম্যাডাম এসে সবার উদ্দেশ্যে বলে ওঠে, গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের নতুন ক্লাস, তাই সবার সাথে পরিচয় হয়ে নেব। ম্যাম সবাইকে আগে থেকে চেনে, কিন্তু এটা নতুন ইয়ার, তাই আবার নতুন করে যারা এখানে অ্যাডমিশন নিয়েছে হয়তো সবার সাথে পরিচয় হওয়ার জন্যই কথাটা ওদের উদ্দেশ্যে বলেছিল। তখনই সবার ভিড়ের মধ্যে পেছনে লক্ষ্য করে আমার দিকে ময়লাযুক্ত কাপড় পরা পিছনে বসা। তখন আমার উদ্দেশ্যে বলে ওঠে, এই যে ছেলেই পিছনে বসে আসো, তুমি কে? এখানে কি করে ঢুকলে? আর এ ক্লাসে তোমার কি? আমি এখানে নতুন অ্যাডমিশন নিয়েছি, গ্রাম থেকে এসেছি এখানে পড়াশোনার উদ্দেশ্যে। তোমার মতো খ্যাত দেখতে একটা ছেলে এখানে অ্যাডমিশন নিয়েছে, তা আবার আমাকে বিশ্বাস করতে হবে? এটা সত্য ম্যাম, আমি এখানে অ্যাডমিশন নিয়েছি, আমি নতুন স্টুডেন্ট। তখন ম্যামকে আমার আইডি কার্ডটা দেখাই। আমার আইডি কার্ডটা দেখে উনি রাগে চোখে বলে ওঠে, একটা জিনিস আমি বুঝি না, তোমাদের মতো এমন খ্যাত দেখতে ছেলেদেরকে কি করে যে এই টাকা কলেজের মধ্যে অ্যাডমিশন দেয় তা আমি নিজেও জানি না। বসো তুমি, তোমার গায়ে থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আমি জানি, আসার সময় আমি গোসল করে এসেছি। এরপরও ম্যাডাম আমাকে অপমান করার জন্য কথাটা বলল। পুরো ক্লাসটা জোরে হাহা করে হেসে পড়ল। তখন আমি ম্যামের উদ্দেশ্যে বলে উঠি, আসলে কি ম্যাম, একজন স্টুডেন্টকে চেনার জন্য কি তার গায়ের পোশাকই যথেষ্ট? আমার কথাটা শুনে সবাই নিস্তব্ধ হয়ে গেল। তখন ম্যাম বলে ওঠে, আমি কি দেখে চিনবো নাকি দেখে চিনবো না সেটা কি আমি তোমার কাছ থেকে জানবো? নাকি তুমি এখনই আমার ক্লাস থেকে বের হও? তুমি আমার ক্লাসে আসবে না। আমি কিছু বললাম না, মাথা নিচু করে ক্লাস থেকে বের হয়ে যাই। বের হয়ে সামনে ক্যাম্পাসে গিয়ে বসি। তখনই খেয়াল করলাম আমার পিছু পিছু ঈশানও ক্লাস থেকে বের হয়ে যায়। তখন আমি ঈশানের উদ্দেশ্যে বলে উঠি, তুমি বের হয়ে গিয়েছো কেন? আসলে এই ম্যামটা এমনই, অনেক বেশি ভাব, ধনী ছেলেদেরকে খুব গুরুত্ব দেয়। আসলে ওনাদের জন্য আমাদের সমাজের এমন করুণ পরিণতি। আজকে মনে হয় আমার ক্লাস করা হবে না, তাই ঈশানকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। প্রথমত একটাই কারণ, আজকে তো আবার রিক্সা চালাতে হবে। যদি রিক্সা না চালাই তাহলে দুপুরে খাবারটা জুটবে না। তাই আর দেরি না করে আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে রিক্সা নিয়ে বের হই। রিক্সাটা মেইন রোডে নিয়ে চালাচ্ছিলাম। সামনে দেখলাম একজন প্যাসেঞ্জার, ওনাকে নিয়ে একটা জায়গায় পৌঁছে দিলাম। আসার সময় হঠাৎ করে একটা গাড়ির সাথে ধাক্কা লাগে। তখন আমি গাড়ি থেকে পড়ে যাই। আমাকে পড়ে যেতে দেখে গাড়ি থেকে লোকটা নেমে এসে আমাকে ধরে বলে ওঠে, আসলে বাবা আমি তোমাকে খেয়াল করিনি, আমি দুঃখিত। তোমার কোথাও লাগেনি তো? ভদ্রলোকটাকে দেখে আমি যেন নিচ থেকে
পড়ে গেলাম। তখনই ভদ্রলোকটা আমার দিকে তাকিয়ে যেন 1000 ভোল্টের শর্ট খেলো। ছোট মালিক, আপনি আপনি এখানে? আর এটা কি করছেন আপনি? রিক্সা চালাচ্ছেন, তাও আবার এখানে? এটা তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আপনি আসলে কি, নাকি এটা আমি স্বপ্ন দেখছি, নাকি বাস্তব আপনি রিক্সা চালাচ্ছেন? ছোট মালিক, আমি আপনার এমন করুণ পরিস্থিতি দেখতে পারছি না নিজের চোখে। আমার খুব কষ্ট হচ্ছে। আপনি কি করে এত কষ্ট সহ্য করছেন? রফিক চাচা, আপনি এটা নিয়ে এত দুশ্চিন্তা করবেন না। আমার এতে অভ্যস্ত হয়ে গিয়েছি। জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু করতে হবে, তাই আমি নিজের জীবিকার জন্য রিক্সা চালানোটাই নিজের রিজিক বলে ধরে নিয়েছি। যার কোম্পানি থেকে না দেশের হাজার হাজার বড় বড় বিজনেসম্যানেরা কাজ করে, যার জন্য এমপি মন্ত্রীরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে তার সাথে একটিবার দেখা করার জন্য, যার বাসায় কাজের লোকের অভাব নেই, সে যদি তার গায়ের জামাটা খুলে দেয়, কয়েকজন কাজের লোক এসে যে তার জামাটা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে, তার কোনো হিসাব থাকে না। আজকে সেই মানুষ রিক্সা চালাচ্ছে। আমার বাবা যদি আমাকে পরিচিতিতে নিয়ে না আসতো, তাহলে হয়তো আমি কখনো মুখোশের আড়ালে থাকা সে মানুষগুলোকে জানতে পারতাম না, যে মানুষগুলা টাকা পেয়ে নিজেকে কতটা অহংকারী মনে করে। তাই বলে আপনি রিক্সা চালাবেন? একজন এত ধনী পরিবারের যে মালিক, সে রিক্সা চালাবে? রফিক চাচা, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি দয়া করে কথাটা কাউকে বলবেন না যে আমি এখানে আছি। না হলে আমার মা আমাকে সাহায্য করার জন্য অনেক চেষ্টা করবে, আর আমি এটা প্রমাণ করতে চাই যে আমি নিজের খরচ নিজে চালাতে পারবো ইনশাল্লাহ। যত কষ্টই হোক না কেন, আমি একটি বছর প্রমাণ করে দেখাবো যে আমি সৎ আর নীতিবান একজন মানুষ। আসলে সত্যি বলতে ছোট মালিক, আপনার মতো মানুষ হয় না। আপনি আপনার জীবনটাকে কিভাবে মেনে নিয়েছেন? আপনার জায়গায় যদি অন্য কেউ হতো, এত সময় অন্য কিছু করে ফেলতো। রফিক চাচার কথায় একটু মুচকিছে বলে উঠলাম, পৃথিবীটা গোল, বুঝেছেন চাচা? আমাদেরকে এই গোল পৃথিবীটার মধ্যে থেকে বুঝতে হবে, জানতে হবে, আর সবকিছু শিখতে হবে। আপনার বন্ধুকে শত্রুকে এসব আপনাকে ছেড়ে রাখতে হবে। কেউ এসে আপনার সামনে আপনার মুখোশধারী বন্ধুকে চিনিয়ে দেবে না, আপনাকে নিজেই তার মুখোশটা উপরে তুলতে হবে। ওইসব বাদ দেন, এখন বলেন বাসায় সবাই কেমন আছে? আপনার মা তো সবসময় আপনার কথাই বলে, শুধু কোম্পানিটা আপনার অপেক্ষায় আছে। কারণ এখন যে যেমন পাচ্ছে তেমনভাবে আপনার কোম্পানিটা ইউজ করছে। আপনার কোম্পানির শেয়ার যাকে তাকে দেওয়া হচ্ছে। আমি কিছু বললে কেউ মানছে না, কারণ কোম্পানির মালিক যে এখন কোম্পানিতে উপস্থিত নেই। আপনার আব্বু অসুস্থ, ওনারও ঠিকমতো অফিসে যাওয়া হয় না। চাচা, আর বেশি না, একটি মাস অপেক্ষা করুন, আমি ঠিক চলে আসব। আর আমি আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। রফি চাচা গাড়িতে উঠে চলে যায়। আপনাদেরকে তো ওনার পরিচয়টা দেওয়া হলো না। আসলে উনি হচ্ছে আমাদের কোম্পানির অনেক পুরনো একজন ম্যানেজার। আপনারা হয়তো ভাবছেন, আমি যদি এত ধনী পরিবারের ছেলে হয়ে উঠি, তাহলে আমি কেন রিক্সা চালাচ্ছি আর এমন সাধারণ পোশাকেই বা ঘোরাফেরা করছি কেন? আমাদের পুরো পুরুষের একটা রীতি আছে, আমার বাবা পালন করেছে এবং কি আমার দাদাও পালন করেছে। এখন আমাকে সেই ধারা পালন করতে হবে। আসলে আমাদের বংশে যখন কেউ প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তাকে তার সম্পত্তি বুঝে দেওয়া হয়, কিন্তু এখানে শর্ত আছে যে তাকে 1 বছর গরিবের মতো চলাফেরা করতে হবে। এখানে তার পরিবার বা তার সম্পত্তির কোনো কিছু সে ব্যবহার করতে পারবে না। এগুলোর কিছু যদি সে ব্যবহার করে, তাহলে তাকে তার পরিবার এবং কি সে সম্পত্তি থেকে বের করে দেওয়া হবে। তাই জন্য আজ এত মাস ধরে আমি নিজেটা নিজে করে খাচ্ছি। আমি বিদেশে গিয়ে পড়াশোনা করেছি, হয়তো এইসব কাজ করা আমার অভ্যাস তো নেই, তারপরও আমি নিজে করার চেষ্টা করছি। আমার আসল পরিচয় হয়তো কেউ জানে না, কিন্তু যখন জানবে তখন সবাইকে দেখিয়ে দেব। সারাদিন রিক্সা চালিয়ে বসিতে যাই, ওখানে গিয়ে শেষ হয়ে শুয়ে পড়ি। দরজার ফাঁক দিয়ে দেখলাম কেউ বাইরে থেকে আমাকে দেখছে, তাই দরজাটা খুলে বাইরে প্রবেশ করতে দেখলাম একটা ফুটফুটে মিষ্টি মেয়ে। পিচি মেয়েটার কাছে গিয়ে ওর হাত বুলিয়ে বলে উঠলাম, তোমাকে তো এর আগে এখানে দেখিনি, তুমি কোথায় থাকো? বোকা ছেলে, কি বলে আমি নাকি কোথায় থাকি? আমি তো ছোটবেলা থেকে এই বস্তিতেই থাকি, বরঞ্চ আমি তোমাকে আগে এখানে দেখি নাই। ও আচ্ছা, আসলে আমি এখানে নতুন এসেছি, কিন্তু আমি এসেছি অনেকদিন হয়ে গেছে, কিন্তু তোমাকে তো একবারও আমার এখানে দেখিনি। আসলে এখানে আগে কিছু খারাপ ছেলেরা থাকতো, ওরা আগে আমাকে অনেক জায়গায় ছোঁয়ার চেষ্টা করতো, তাই আমি এখানে আসতাম না। কিন্তু আপনাকে দেখে মনে হয়েছে আপনি অনেক ভালো মানুষ, তাই আমি আপনাকে সবসময় লুকিয়ে লুকিয়ে দেখতাম। দেখেছি আপনার মধ্যে কোনো খারাপ অভ্যাস নেই, তাই আমার কাছে মনে হয়েছে আপনি অনেক ভালো মানুষ। ও আচ্ছা, কিন্তু
তোমার তো নামটাই জানা হলো না, তোমার নাম কি? আর তোমার পরিবারে কে কে থাকে? পরিবারের কথা শুনে দেখলাম মেয়েটা মনটা কেমন যেন মলিন হয়ে গেছে। পিছে মেয়েটা মাথা নিচু করে বলে ওঠে, আমার নাম মিমি। আমার পরিবারে শুধু আমার বোন আছে। আমার মা বাবা আমি ছোট থাকতেই মারা যায়, আর আমার বোন আমাকে বড় করে। জানেন তো, সবসময় দেখি আমার বোনের ওখানে অনেকগুলো ছেলে আসে। এরপরে বোনকে একটা রুমে নিয়ে যায়, তারপর কি হয় আমি জানি না, কারণ আমাকে বাসা থেকে বের করে দেয়। পিছে মেয়েটার বয়স কত আর হবে, হয়তো সর্বোচ্চ 12 বছর। কিন্তু ও জানে না ওর বোন কিসে চলে গিয়েছে। ওর বোন যে দেহ বিক্রি করে তাদের খরচটা চালায়। আসলে আমরা নিজেরাই আমাদের এই সমাজকে নষ্ট করেছি। আমাদের জন্যই আজকে পতিতা জন্ম নিয়েছে। আমরা খারাপ বিদায় তারা এতটা খারাপ হতে বাধ্য হয়েছে। তখন পেচ্ছে মেয়েটা আবারও মুখটা বুজে বলে ওঠে, আমার আপু কিছুদিন ধরে অসুস্থ, তাই আমি ভাবছি কোথাও গিয়ে কাজ করব, কারণ আমাদের বাসায় কোনো খাবার নেই। মিমির কথা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম, কিছুটা খেয়েছি। তা আমি বাকি খাবারটা মিমিকে খাইয়ে দেওয়ার জন্য ওর মুখের সামনে খাবারটা তুললাম। তখন মিমি বলে ওঠে, ভাইয়া, আমার খাওয়ার ইচ্ছা নাই, কিন্তু আমার আপু অসুস্থ। আজ 2 দিন কোনো ডাক্তার দেখাতে পারছি না, বা আমার কাছে কোনো টাকাই নেই যে আমি ডাক্তার দেখাবো। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিন্তু উনি আমাকে দূর দূর করে বের করে দিয়েছে। আমার আপু আজ 2 দিন ধরে কিচ্ছু খায়নি। আমি খাবারের সন্ধান করছি, কিন্তু কেউ আমাকে একটু খাবারও দিচ্ছে না। আপনি কি এই খাবারটা আমার আপুর জন্য দেবেন? মিমির কথা শুনে আমার এতটা কষ্ট লাগলো যে আমার যেন বুকটা ফেটে যাচ্ছে। আমার অজান্তে চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কারণ এই বয়সে তার বোনের জন্য তার এতটা ভালোবাসা যে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তখন মিমি আমার চোখ দুটো তার ছোট হাত দিয়ে মুছে দিয়ে বলে ওঠে, কি হলো ভাইয়া, তুমি কান্না করছো কেন? ঠিক আছে, তুমি যদি না দিতে চাও লাগবে না, তুমি খেয়ে নাও। আমি তাহলে গেলাম, আমার আপুর পাশে আমাকে থাকতে হবে। মিমি কথাটা বলে রুম থেকে বের হয়ে যাবে। তখন আমি মিমিকে পেছন থেকে ডাক দিয়ে বলে উঠি, দাঁড়াও, আমি তোমার সাথে তোমার বোনকে দেখতে যাব। ওর কি সমস্যা দেখে আমি বুঝতে পারবো। ভাইয়া, তুমি সত্যি যাবে? তাহলে আমার সাথে চলো। আমার আপু না খুব কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। মিমির সাথে ওদের বসিতে আমি গেলাম। সামনে দেখলাম একটা ছোট রুম, ওখানে একটা মেয়ে শুয়ে আছে। কাছে গিয়ে মেয়েটার কপালে হাত দিতে দেখলাম মেয়েটার কপালটা পুড়ে যাচ্ছে জ্বরে। তোমার বোনের তো প্রচন্ড পরিমাণ জ্বর। আমার তো মনে হয় এই মুহূর্তে তোমার বোনকে যদি ওষুধ না দেওয়া হয় তাহলে তো সে অনেক কিছু হতে পারে। আমি লক্ষ্য করলাম যে মিমি বোন জোরে এতটাই কষ্ট পাচ্ছে যে তার জ্ঞান ফিরছে না। তাই আমি তাড়াতাড়ি করে হসপিটালে গেলাম। ওখানে গিয়ে কিছু মেডিসিন আর একটা ইঞ্জেকশন নিলাম। বিদেশে আমি ডাক্তারি নিয়ে পড়েছিলাম, তাই আমি সবকিছুই জানি এক মুহূর্তে কি করা উচিত। রিক্সা চালিয়ে যে কিছু টাকা উপার্জন করেছিলাম ওই টাকা দিয়ে মিমির বোনের জন্য ওষুধ কিনে আর খাবার কিনে শেষ করে ফেললাম। সবকিছু নিয়ে আমি আবার ওদের বসিতে যেতে লাগলাম। তখনই সামনে দেখলাম কিছু ছেলে ওদের বাড়িতে এসে, কিরে তুই আমাদের কাছে থেকে টাকা নিয়ে এখন দেখছি তুই আমাদের বসের কাছে যাচ্ছিস না? আমাদের বস পাঠিয়েছে তোকে নেওয়ার জন্য। এই খারাপ লোকেরা, আমার আপু অসুস্থ, তোমরা দেখো না? এরপরও কেন তোমরা আমার আপুকে বিরক্ত করছো? ওরে আমার পিচ্ছি রে, তোর আপুর জায়গায় তুই চলে আয় না, তাহলে তো সব সমস্যা মিটে যায়। ভাইয়া, আমি অসুস্থ, আমি 2 দিন পরে আপনাদের কাছে যাব। দয়া করে আপনারা এসব কিছু বলবেন না, আমার ছোট বোন অনেক কষ্ট পাবে। তোদের মতো পতিতা মেয়েদের কষ্ট কিসের? তোদের টাকা হলেই সব কিছু তোদেরকে টাকা দিব, তোরা সব কিছুই করবি। তোকে টাকা দেওয়া হয়েছে, তুই এখনই আমাদের সাথে যাবি। ছেলেগুলো রুমে গিয়ে মিমির বোনকে তুলে গাড়ি দিকে নিয়ে যেতে লাগলো। তখন ওই মিমির ছেলেগুলো পা ধরে বলতে শুরু করলো, ভাইয়া প্লিজ দয়া করে আমার বোনকে নিয়ে যাবেন না, ও খুব অসুস্থ, 2 দিন ধরেও কিচ্ছু খায়নি। যদি আমার আপুকে এইভাবে নিয়ে যান, আমার আপু বাঁচবে না, মারা যাবে। সামনে থেকে সর। তোর বোন মরুক বা বাঁচুক তা আমাদের দেখার প্রয়োজন নেই। তোর বোনের এখন আমার বসের ক্ষুধা মেটানোর দরকার, এটাই প্রয়োজন। ছেলেগুলো মিমিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মিমি কিসের সাথে জানি ধাক্কা খেয়ে পড়ে যায়। ছেলেগুলো মিমির বোনকে ধরে গাড়িতে ওঠাবে, তখনই আমি ছেলেগুলোর সামনে যাই। ছেলেগুলো আমাকে ওদের সামনে রাস্তা আটকাতে দেখে বলে ওঠে, কিরে তোর কি আবার মায়ের খাওয়ার চুলকানি উঠছে নাকি? আমাদের রাস্তা আটকে দাঁড়িয়ে আছিস কেন? দেখো ভাই, আমি ঝগড়া একটু কম করি, হাত বেশি চালাই না।
তাই আমি ভালোই ভালোই তোদেরকে বলে দিয়েছি, মেয়েটা অসুস্থ। মেয়েটাকে যেখানে পেয়েছিস ওখানে ছেড়ে দিয়ে আয়। কিরে, কোথা থেকে আসছিস? ও কি আমাদেরকে চেনে নাকি আমাদের সাথে ভাব নিচ্ছে? আরে আমরা এমপি আনোয়ারের লোক, তুই কার সামনে কাকে কি বলছিস? আমাদের বসের একটা ইশারায় তুই পুরো একদম উপরে চলে যাবি? তোর সাহস তো কম না। এই শালাটাকে একটু আচ্ছা মতো দুটো দিয়ে দে, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। ছেলেটার কথা শুনে দুপাশ থেকে দুটো ছেলে আসে আমাকে মারার জন্য। তখন আমি ওই ছেলে দুটোকে দুটো প্লেন কিক দিই। দুটো ছেলে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। তখন সামনে একটা পিস্তল বের করে গুলি করবে, তার আগে ওই পিস্তল ধরে আমি ওর মাথায় তাক করি। তখন ওই ছেলেটা বলে ওঠে, তুই কিন্তু কাজটা ঠিক করলি না, এটার পরিণাম অনেক ভয়াবহ হবে, এটা আমি বলে দিচ্ছি তোকে। এই মেয়েটাকে জায়গা দিয়ে তোরা চল, পরে ওকে আমরা দেখে নিব। কথাটা বলে মিমের বোনকে ছেলেগুলো রুমে দিয়ে পরে আবার বার হয়ে চলে যেতে লাগলো। মিমির বোন যেন আবারও অজ্ঞান হয়ে পড়ে রইল। আমি মিমির বোনের কাছে গিয়ে আনা ওষুধগুলো বের করলাম, মিমির বোনের হাতে ইঞ্জেকশনটা দিয়ে দিই। মিমি বাইরে অজ্ঞান হয়ে পড়েছিল। ওর চোখে পানি দিতে ওর জ্ঞান ফিরে। তখনই মিমি আমাকে তার সামনে দেখে জড়িয়ে ধরে বলে ওঠে, ভাইয়া তুমি এসেছো, ওই শয়তানগুলো আমার আপুকে তুলে নিয়ে যাচ্ছে। তুই চিন্তা করিস না মিমি, সবকিছু ঠিক হয়ে গেছে। ওরা চলে গেছে, ওদেরকে আমি বুঝিয়ে দিয়েছি, তাই ওরা চলে গেছে। আর তোর বোনকে আমি ওষুধ দিয়েছি, কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরবে। কিছুক্ষণ পর মিমের বোনের জ্ঞান ফিরে। তখন আমি মিমের বোনকে ওষুধগুলো খাইয়ে দিই। ওষুধগুলো খাওয়ার পর মিমের বোন যেন এখন সুস্থতা মনে হয় অনুভব করতে লাগলো। মিমির বোনের যখন জ্ঞান ফিরে তখন আমাকে তার সামনে দেখে মিমির বোন উঠে বলে ওঠে, ভাইয়া, আপনার সাথে আমাদের রক্তের সম্পর্ক নেই, এরপরও আপনি যেভাবে আমাদের বিপদে এগিয়ে এসেছেন তার জন্য আপনার কাছে আমরা সারা জীবন ঋণী। আমি জানি পুরুষদের কী চাহিদা, আপনি চিন্তা করবেন না, আমি আপনার চাহিদা পূরণ করেই দেব যখন আমি সুস্থ হব। মিমির বোনকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে উঠলাম, সব পুরুষ নারীর দেহের জন্য পাগল হয় না, কিছু পুরুষ তার সম্পর্কের জন্য পাগল হয়। কিছু পুরুষ নারীকে সম্মান করতে জানে, কিছু পুরুষ তার আত্মসম্মানকে ভালোবাসতে জানে। মিমি আমাকে বড় ভাই হিসেবে দেখেছে, তাই আমি তোমাকে নিজের বোন হিসেবে মনে করি, কিন্তু তোমার চিন্তা ধারণা খুবই উল্টো। তখন মিমির বোন হাত জোর করে আমার কাছে ক্ষমা চেয়ে বলে ওঠে, বিশ্বাস করেন ভাইয়া, আজ এতটা বছর হয়ে গেছে, কখনো আজ পর্যন্ত আমি দেখিনি নিজে থেকে কেউ এসে আমাদেরকে সাহায্য করতে। কত কষ্টই না আমি করেছি আমার বোনটাকে নিয়ে, কিন্তু দেখেন না, আজকে যদি আমাকে কেউ একটু সাহায্য করতো তাহলে হয়তো বা আমাকে আজ এই খারাপ পথটা ধরতেই হতো না। তুমি আমাকে ভাই ডেকেছো, আমি আমার দায়িত্ব পালন করব। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের আর এসব খারাপ কাজ করা লাগবে না। ভাইয়া, আমি আপনার কথা বুঝলাম না, আমি জানি আপনি নিজে অনেক কষ্টে চলেন। তোমাদের এসব নিয়ে চিন্তা করা লাগবে না, তুমি এখন চুপচাপ খাবারটা খেয়ে নাও। আর মিমির জন্য খাবার এনেছি, ওকে খাই দাও। তুমি কিছুক্ষণ পর সুস্থ হয়ে যাবে, আর মেডিসিনগুলো ঠিক মতো খেয়ে নিও। মিমির বোন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওর চাহনিটা মনে হচ্ছে যে একটা ভাইয়ের জন্য বোনের ভালোবাসাটা কেমন, আজকে আমি তাকে দেখিয়ে দিলাম। আমি রুমে চলে আসলাম। রুমে এসে বাকি যে খাবার ছিল ওটা খেয়ে শুয়ে পড়লাম, কারণ সকালবেলা আবার কলেজে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। একটু সময় পর ভার্সিটির সামনে চলে আসলাম। ভার্সিটির মেন গেটে প্রবেশ করতে দেখলাম রাহাত আর রনি নামের ছেলে দুটো দাঁড়িয়ে আছে। আমাকে ভিতরে প্রবেশ করতে দেখে বলে ওঠে। তখনই রাহাত আর রনি নামের ছেলে দুটো আমাকে দেখে ওদের দিকে হাতের ইশারায় আসতে বলে। আমি মাথা নিচু করে ওদের কাছে যেতেই আমার কাঁধে হাত দিয়ে বলে ওঠে, কি রে চান্দু, বড় বড় লেকচার তো ভালোই দিতে পারিস। ওই দিন তো দেখলাম ক্লাসের মধ্যে কি লেকচারটা না দিলি। এমন বাহা বাহা কথা কোথা থেকে শিখেছিস? না রে দোস্ত, মনে হয় বস্তিতে ওর টিচার আছে, ওখানে শিখেছে, আমার তো তাই মনে হচ্ছে রে। হ্যাঁ ঠিক বলছিস, আজকে বল ওকে দিয়ে কি করা যায়। তখন রনি নামের ছেলেটা পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে বলে ওঠে, আজকে ওকে আমরা ধরে সিগারেট খাওয়াবো, কি বলিস? অনেক মজা হবে। ভাইয়া, আমি সিগারেট খাই না, আমার সাথে এমন করবেন না প্লিজ। আমি আপনাদের কি ক্ষতি করেছি বলেন? এই শালা কি বলে রে, ক্ষেতের বাচ্চা, ওর তো সাহস কম না। মানুষ আমাদের কাছে এসে পড়ে মরে থাক, আর তোকে তো আমরা জিন্দা রেখেছি।
তখন রনি নামের ছেলেটা সিগারেট বের করে আমার মুখে ধরিয়ে দিল আর টানার জন্য বলল। আমি একটা টান দিতেই আমি কাছে কাছে অস্থির হয়ে গেলাম। তখনই দেখলাম ভার্সিটির গেট দিয়ে একটা মেয়ে প্রবেশ করছে। মেয়েটাকে দেখে রনি আর রাহাত দুজনেই থেমে যায়। মামা দেখ তো, মাল আসতেছে। আজকে কিন্তু ওকে অনেক অস্থির লাগছে, পেছনে এবং সামনেটা পুরো একদম ঝাকাস। ভাই, শালিকে তো আমার খুব পছন্দ। ওকে তো আমি প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ও রাজি হয়নি। এখন আর দিব না, এখন শুধু তুলে নিয়ে গিয়ে ভোগ করব। হ্যাঁ ভাই, আমাকেও কিন্তু একটু দিস। শালাটা কিন্তু একদম হ্যাপি একটা জিনিস। তুই যখন ওকে প্রপোজ করেছিলি তখন ও তোকে রিজেক্ট করে দিয়েছিল, শুধু বন্ধু হিসেবে দেখে এতটুকু বলেছিল। সম্পর্কটা যেহেতু নষ্ট না হয়, সেই জন্য আমি ওকে ওই দিন কিছু বলিনি। যদি আমি কিছু বলতাম তাহলে হয়তো আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যেত। হয়তো ওর বাবা ওকে এখানে আর পড়াতো না, নিয়ে যেত অন্য জায়গায়। আমি ওকে কিছু বলিনি, কিন্তু ও দিন দিন যেমন সুন্দরী আর হট হয়ে যাচ্ছে, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ওকে তো আমি তুলে নিয়ে গিয়ে খাবো। নোংরা মানুষে নোংরা চিন্তা ধারণা থাকবে, এটাই স্বাভাবিক। আসলেই নীলা নামের মেয়েটা অপরূপ সুন্দরী। যে কোনো ছেলে একবার দেখলে মেয়েটার প্রেমে পড়তে বাধ্য। তখনই নীলা নামের মেয়েটা ওদের কাছে এসে বলে ওঠে, এই খ্যাতটাকে তোরা এখনো শাস্তি দিচ্ছিস? বাদ দে, অনেক শাস্তি পেয়েছো। এমনিতেই সবাই ওকে অপমান করে, এর থেকে আর বেশি শাস্তি দেওয়ার প্রয়োজন নেই। শুধু আমার সামনে না আসলেই হবে। তোমার সামনে আসলেই আমার মাথা গরম হয়ে যাবে। শুধু নীলা আজকে বলেছে বিধায় তোকে ছেড়ে দিচ্ছে, কিন্তু সারা জীবনের জন্য না। তোকে তিলে তিলে কষ্ট দিব আমরা। কথাটা বলে ছেলেগুলো ওখান থেকে চলে যায়। তখন ঈশান এসে আমার কাঁধে হাত রেখে বলে ওঠে, কি রে, তোকে না বলেছি ওদের কাছ থেকে দূরে দূরে থাকার জন্য? যখন তোকে ডেকেছে তখন ওদের কাছে গেলি কেন? শুধু দেখার জন্য আর বোঝার জন্য। আমিও একদিন ওদেরকে বুঝিয়ে দেব। তোর কথার আগামাথা কিছুই বুঝে উঠতে পারলাম না। যাই হোক, আমি এসব বুঝতেও চাই না, কিন্তু তোকে একটা কথা বলছি, শোন। ওদের বাবা হচ্ছে গিয়ে এমপি, তাই একটু সাবধানে থাকিস, এটাই আমি তোকে বলতে চাই। আর হচ্ছে গিয়ে আনোয়ার এমপি কিন্তু একজন মাফিয়া। উনি চলে বেশিরভাগ তোর খান গ্রুপ ইন্ডাস্ট্রিজের শেয়ার নিয়ে, ওখান থেকে শেয়ারের অংশ পায়, বিধায় ওনাকে মানুষ সম্মান করে। ওই টাকা দিয়ে অনেক ইলেকশন জিতে। একটা বার যদি ওইখান থেকে শেয়ার পাওয়া উনি বন্ধ করে দেয়, তাহলে ওনার তো কোনো কথাই নেই। ওনাকে রাস্তার ফকির হতে কেউ আটকাতে পারবে না, পার্টি থেকে ওনাকে বের করে দিবে। ঈশানের কথার মধ্যে হঠাৎ করে ইমার্জেন্সি অ্যালার্ম বাজে। সব স্টুডেন্টরা অ্যালার্মের শব্দ শুনে একজোড় হয়ে একটা মাঠের মধ্যে দাঁড়ায়। তখনই প্রিন্সিপাল ম্যাডাম সবাইকে বলে ওঠেন, আজকে খান গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক আমাদের এই ইউনিভার্সিটিতে আসতেছে। তাই আমাদের পুরো ইউনিভার্সিটিটা সাজানো লাগবে, পরিষ্কার করা লাগবে। কারণ এত বড় একজন ব্যক্তি আমাদের ভার্সিটিতে আসবে, আমাদের ভার্সিটির গৌরব আর আমাদের পুরো ভার্সিটির অংশ কিন্তু ওনার আয়ত্তে পড়ে। তোমরা হয়তো ভালো করে জানো, ইন্ডাস্ট্রিজের মালিক আমাদের শহরের টপ 1 বিজনেসম্যানদের মধ্যে একজন। তাই ওনার সম্মান কমতি না থাকে, তোমাদের সবাইকে আমি অ্যালার্ট করে দিলাম। তখনই যে যার মুখে বলাবলি করতে লাগলো খান গ্রুপ ইন্ডাস্ট্রিজকে নিয়ে। আমি শুনেছি খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের ছেলেকে 1 বছরের জন্য তাদের একটা, আর তো মাত্র কিছুদিন বাকি আছে, এরপর মনে হয় ওই গ্রুপের মালিক আবার ফিরে আসতে পারে। বাবার কাছ থেকে শুনেছি ওদের টাকার নাকি অভাব নেই। ওদের সম্পত্তি এবং কি বাড়ি গাড়ির কোনো কিছুই কমতি নেই। ওদের বিদেশেও অনেক নাম আছে। ওরা চাইলে আমার বাপকে নাকি একদিনের ফকির বানিয়ে ফেলতে পারে। ওদের এতটা ক্ষমতা আছে। ওরা যদি একটি বার বলে তাহলে দেশের সরকারও ওদের সাথে মিটিং করার জন্য পাগল হয়ে যায়। আসলেই কপাল আমার যে ছেলেটা ওদের ঘরে জন্ম নিয়েছে। ওই ছেলেটা যদি আমি হতাম কতই না ভালো হতো, কি বলিস? তোর আর আমার মতো তো এমন চাঁদ কপাল নাই রে, যে এত বড় ধনী পরিবারে আমাদের জন্ম হবে। ওদের সব কথাই আমি শুনছি আর মনে মনে ভাবছি, যখন তোরা আমার আসল পরিচয় পাবি তখন তোরা কি করবি, এটা নিয়ে আমি আফসোস করছি। ভার্সিটিতে আজকে আর ক্লাস হয়নি, কারণ আজকে তো খান গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক আসবে। তাই সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে নিজেদের ভার্সিটিটা সাজানোর জন্য। প্রতিদিনের রুটিনের মতো আজকে রিক্সাটা নিয়ে বের হলাম। এরপর রিক্সা চালিয়ে বাসায় আসি। আসার সময় অবশ্য মিমি আর মিমির বোনের জন্য খাবার নিয়ে আসি। এরপরে ওদেরকে খাবারটা দিয়ে আমি নিজের রুমে চলে আসি। খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়ি। শরীরটা খুব ক্লান্ত লাগছে। আগামীকালকে সকাল সকাল যেতে হবে,
খান গ্রুপ ইন্ডাস্ট্রিজের মালিক আসবে তো। আজকে সকালে আসবে কথাটা বলেছিল ম্যাম। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। একটু সময় পর ভার্সিটির সামনে আসলাম। ভার্সিটির সামনে মেইন গেটে প্রবেশ করব, তখন দেখলাম পুরো ক্যাম্পাসটা অনেক সুন্দর করে সাজানো আছে। ইন্ডাস্ট্রিজের মালিক যেখানে আসবে ওটা তো আরো সুন্দর করে সাজানো। ভিতরে প্রবেশ করে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। মামা, খান ইন্ডাস্ট্রিজের মালিক তো আসতে লেট হবে রে, আমি শুনেছি। হ্যাঁ, আমার বাবা বলেছে ওনার আসতে নাকি অনেকটা সময় লাগবে, কারণ উনি নাকি ইউএস এর একটা কোম্পানির সাথে মিটিং করছে। মামা, আমার কাছে কিন্তু একটা প্ল্যান আছে। তোর কথা কিন্তু ঠিক, আমি বুঝতে পারলাম না তুই কি বলতে চাচ্ছিস। দেখ, নীলার বাবা কিন্তু আজকে ডিউটিতে থাকবে, কারণ আজকে শহরের সবগুলো পুলিশ আমাদের ক্যাম্পাসে ঘাট দিবে। কারণ এত বড় একজন লোক আসছে, ওনার তো একটা দায়িত্ব আছে। নীলার বাবার সাথে আবার তোর প্ল্যানের সম্পর্কে কি কথা, একটু বুঝিয়ে বল। মামা, আমি তোকে বলতে চাচ্ছি, আজকে নীলাকে আমরা তুলে নিয়ে যাব গোডাউনে। মালটাকে দুজন মিলে ভোগ করবো, এরপর আমরা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাব। কিরে রনি, তোর তো দেখি আমার সাথে থেকে থেকে মাথাটা অনেক খুলে গেছে রে। এ বুদ্ধিটা তো আগে আসেনি, কারণ আজকে তো নীলার বাবা খুবই ব্যস্ত থাকবে, ওর কোনো কথাও শুনবে না। মামা, আজকে সুযোগ, তুই ওকে আজকে দেখিয়ে দিবি তোর ভালোবাসার রিজেক্ট করার কি পরিণতি হতে পারে। হ্যাঁ, নীলার বাবা এ শহরের কমিশনার, তাই তো নীলা এতটা ভাব নিয়ে চলে। ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব, তখনই দেখলাম কেউ পেছন থেকে আমাকে ডাক দিল। পেছন ফিরে দেখি মিমি। মিমি মনে হয় আমার পিছু করতে করতে এখানে চলে এসেছে। তখন আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, কি রে, কি হয়েছে? তুই দেখি এখানে চলে এসেছিস, আমার যে ক্লাস আছে তুই জানিস না? তখন মিমি হাঁপাতে লাগে। হাঁপাতে হাঁপাতে মিমি বলে ওঠে, ভাইয়া, তোমার একটা বই পড়ে গিয়েছিল, আমি ওটা নিয়ে তোমার পিছু পিছু করতে করতে এখানে চলে এসেছি। তোমাকে পেছন থেকে অনেকবার ডেকেছি, কিন্তু তুমি শোনোনি। কিন্তু আসার সময় আমি একটা জিনিস দেখেছি। কি দেখেছি? আর তুই এভাবে হওয়ার চেষ্টা করছিস কেন? তোর হাতে ওটা কি? তখন মিমি আমার হাতে একটা ওড়না দিয়ে বলে, আসার সময় দেখলাম একটা মেয়েকে দুটো ছেলে ধরে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে, তাই আমি এইভাবে দৌড়ে তোমার কাছে আসলাম। ভাইয়া, মনে হয় মেয়েটাকে মেরে ফেলবে। তুমি প্লিজ মেয়েটাকে সাহায্য করো না। তুমি ওই দিন যেভাবে আমার আপুকে সাহায্য করেছো, ওই ছেলেদেরকে বুঝিয়ে বলো না। তুমি বুঝিয়ে বললে তো ছেলেগুলো শুনবে। মিমির হাত থেকে ওড়নাটা নিয়ে আমার আর চিনতে অসুবিধা হলো না ওড়নাটা কার, কারণ আমি যতবার নীলাকে সামনে দেখেছিলাম ওর ওড়নাটা ওর সাথে ছিল, তাই আমার চিন্তার অসুবিধা হলো না এটা যে নীলার ওড়না। ওড়নাটা তা আমি ঠিকই বুঝতে পেরেছি, আর ওকে ধরে নিয়ে যাওয়া কে যেতে পারে তাও আমি বুঝতে পেরেছি। মিমি, তুই বাড়ি যা, আমি বিষয়টা দেখছি। আমার কথা শুনে মিমি বাড়ির দিকে হাঁটা ধরে। আমি ওড়নাটা নিয়ে ওই জঙ্গলের রাস্তায় দিকে এগিয়ে যাই। পেছন থেকে কেউ রুমালটা ধরতেই আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরতেই দেখলাম আমি একটা অন্ধকার কুঠির মধ্যে। অন্ধকার আলোর মধ্যে দুটো ফেস আমি ঠিকঠাক দেখতে পারছিলাম না। খেয়াল করলাম যে ওরা ছেলে মানুষ, কিন্তু আমাকে এখানে ধরে আনার কারণ বা উদ্দেশ্য কিছুই খুঁজে পাচ্ছি না। তখনই ছেলে দুটো আলোর মধ্যে আমার সামনে বেশি আসে। তখনই ছেলে দুটোকে দেখে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ ছেলেগুলো অন্য আর কেউ না, রনি আর রাত। তারপর ওদের উদ্দেশ্য করে বললাম, তোরা তোরা আমাকে এখানে ধরে এনেছিস কেন? আর আমাকে বেঁধে রেখেছিস কেন? এসবের মানে কি? চুপ, তুই একটা কথা বলবি না? তোর পুরো ফিগারটা দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। তোকে আমি সেদিন প্রপোজ করেছিলাম, তুই অ্যাকসেপ্ট করিসনি। আজকে তোকে আমি ভোগ করব। ছি রাত, তুই যে এতটা খারাপ, এতটা নির্লজ্জ আমি কখনো কল্পনাও করতে পারিনি। তোর মতো একটা মানুষ এত খারাপ হতে পারে আমি কখনো ভাবতে পারিনি। আমাকে তোর নামে অনেকেই বাজে কথা বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। আজকে যদি নিজ চোখে না দেখতাম তাহলে হয়তো কখনো আমি বিশ্বাসও করতাম না। বন্ধু, এত কথা বলছিস কেন? মালটাকে ধরে আয় না, দুজন ফুর্তি করে। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছিস, ওর ফিগার দেখলে আমার মাথা ঠিক থাকে না। রাহাত আর রনি ওরা হিংস্র পশুর মতো আমার দিকে এগোতে লাগলো। ওদের এমন চাহনি দেখে আমি ভয়ে তো একদমই আহত লাভ করলাম। আর ওদের উদ্দেশ্য করে আমি দৃষ্টিপাত করেও বলে উঠলাম, রাহাত, তোদের দোহাই লাগে আমার কাছে আসবি না। আমার এমন সর্বনাশ তোরা করিস না। তোদের কাছে আমি হাত জোর করে ভিক্ষা চাইছি। আমার কথা যেন ওদের কান পর্যন্ত পৌঁছাচ্ছি না। ওরা নিমিষেই আমার দিকে এগিয়ে যাচ্ছে। আজকে মনে হয় আমি আর বাঁচবো না। আমার মান সম্মান সব কিছু আজকে নষ্ট হয়ে যাবে। আজকে মনে হয় আমার জীবনটাই দিয়ে দিতে হবে। জঙ্গল পার করে একটা পুরনো কুটির সামনে আসি। কুটির ভেতরে প্রবেশ করে দেখি রাহাত আর রনি দুজনে নিমিষে এগিয়ে যাচ্ছে নীলার দিকে। নীলা কান্না করছে। তখন আমি ওদের সামনে যেতেই তখনই
রাহাত বলে ওঠে, কি রে, এই ক্ষেতের বাচ্চা এখানে কোথা থেকে আসলো? এসেছি যেহেতু তাহলে এখানে ওকে মেরে পুঁতে দিব, চল। নীলা যেন আমাকে দেখে আশার আলো খুঁজে পেল। ওর কাছে যেন এখন আর একটা নতুন জীবন ফিরে পেল, এমন একটা শান্তি অনুভব করতে লাগলো। তখনই রাহাত, রনি ওরা দুজন আমার দিকে এগিয়ে আসতে লাগলো ওর জন্য। রাহাত রড দিয়ে যখন আমাকে একটা বাড়ি দিল, দেখলো রডটা বাঁকা হয়ে গেল। রনি তো হা করে তাকিয়ে রইল, এটা কি করে সম্ভব? কিরে, এটা কি করে হলো? শালার গায়ে কি লোহা লাগানো আছে নাকি? শালাকে ধর আগে, শালাকে মেরে এরপর দেখছি। তখন রাহাত পেছন থেকে আমার গেঞ্জিটা ধরতে আমার গেঞ্জিটা ছিঁড়ে যায়। তখন আমার শরীরে সিক্স প্যাক দেখে ওরা দুজন হা করে তাকিয়ে থাকে। কিরে, এই খ্যাত ফকির ছেলেটার এমন সিক্স প্যাক কি করে হলো? কিরে, আমরা দুজন কি স্বপ্ন দেখছি নাকি? আমার এমন সুদর্শন শরীর দেখে তো নীলাসহ ওরা তিনজনে হা করে তাকিয়ে রইল। এক মুহূর্তের মধ্যেই ভুলে গেছি যেন যে এই ছেলেটা গরিব ভেবে আমি অপমান করেছি। এই ছেলেটার একটা দিক থেকেও দেখে মনে হচ্ছে না, কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হচ্ছে না যে এই ছেলেটা একটা খ্যাত ছেলে। শালাকে ধর, ওকে চাঁদে পাঠিয়ে দিব। বেশি ভাব নিচ্ছে, ওর ভাব নিয়েও আমি দেখাচ্ছি। রাহাত আর রনি দুজনে আমার দিকে এগিয়ে আসে। তখন আমি দুটো লাথি দেই, দুজনেই ছিটকে পড়ে। এরপর পাশে থাকা একটা রড নিয়ে ওদের দুজনকে বেধড়ক পেটাতে থাকে। এক সময় এতটা পেটানো হয় যে ওরা অজ্ঞান হয়ে যায়। আমি ওদেরকে ছাদ থেকে নিচে ফেলে দিই। ওরা যদি বেঁচে থাকে তাহলে আর কোনোদিনও হাঁটতে যে পারবে না, এটা গ্যারান্টি নেই। আমি নীলাকে ধরে ওর বাসার উদ্দেশ্যে রওনা দিই। কিছুক্ষণ পর নীলার বাসায় চলে আসি। নীলার বাসায় পৌঁছে দিয়ে আমি চলে আসবো, তখনই পেছন থেকে নীলা বলে ওঠে, আবির, একটা কথা শোনো, দাঁড়াও। পেছন থেকে নীলার একটা কথাও আমি শুনলাম না। আমি সোজা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটি এসে দেখি এখনো মনে হয় আব্বু আসেনি। তখন শুনলাম সবাই বলাবলি করছে যে আজকে ইন্ডাস্ট্রির মালিক আসবে না, সামনের সপ্তাহে আসবে। কারণ একটাই, সামনের সপ্তাহে ওনার ছেলে নাকি যে টাইটেলটা ছিল ওটা পূর্ণ হবে। সবাই বলাবলি করছে যে তাদের ঢাকা ইউনিভার্সিটির মধ্যেই নাকি ওই ছেলেটা পড়াশোনা করে। সবাই অবাক হয়ে একে অন্যের সাথে কথা বলছে। কারণ তো একটাই, যে এতদিন ধরে এত বড় একজন মানুষ তাদের ভার্সিটিতে পড়াশোনা করছে, কিন্তু তারা কেউ জানে না, এমনকি সে মানুষটাকে আজও পর্যন্ত দেখেনি। তাই সে মানুষটা কে হতে পারে এটা নিয়ে তারা দ্বিধার মধ্যে পড়ে যাচ্ছে। আমি ওদের কথা শুনছিলাম, তখন পেছন থেকে কাঁধে হাত দিয়ে কেউ বলে ওঠে, কিরে, এত সময় ধরে কোথায় ছিলি? তোকে তো আমি ক্যাম্পাসটা খুঁজে বেড়াচ্ছি। এই তো বাসায় একটু কাজ ছিল, কাজটা করে মাত্র আসলাম। শুনেছিস তো মানুষ কি বলা বলি করছে? হ্যাঁ, সবটাই শুনেছি, হয়তো বা আমাদের সাথে পড়ে, আমরা জানি না। মানে ঠিকই বলিস, আমাদের সাথে পড়ে? আরে আমাদের সাথে বললে তো আমরা জানতাম, তাই না? না রে ঈশান, মানুষকে চেনা বড়ই কঠিন। মানুষ ওপরে যেমন, ভিতরের মানুষটা কিন্তু তেমন না। মানুষকে চিনতে হলে অনেকটা অভিজ্ঞতা দরকার হয়। তুই অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা যাই হোক, আজকে তো আর ক্লাস হবে না, আগামীকালকে না হয় কথা হবে। আচ্ছা ঠিক আছে। ঈশানকে বিদায় জানিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় এসে দেখি মেমি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে। তখন ওকে জিজ্ঞেস করলাম, কি রে, কি হয়েছে, তুই আমার বাসার সামনে এভাবে দাঁড়িয়ে রইলি কেন? ভাইয়া, আজকে আমি আসার সময় শুনেছি ওই ছেলেগুলো বলাবলি করছিল, কারণ ওরা নাকি ওদের বসকে বলেছে তোমাকে নাকি ওরা তুলে নিয়ে যাবে, সাথে নাকি পুলিশ আসবে। তাই আমি তোমার জন্য অনেক চিন্তা করছিলাম যে তুমি কেন বাসায় আসতেছো না। তোর বোকামে, তোর এসব নিয়ে চিন্তা করা লাগবে না। আচ্ছা চল, তোর আপু কেমন আছে আমি দেখে আসি। মেমের বোনের কাছে গিয়ে দেখি এখনো মোটামুটি সুস্থ আছে। আমাকে দেখে বলে ওঠে, ভাইয়া তুমি এসেছো, তুমি বসো, তোমার জন্য আমি চা বানিয়ে আনি। না, এখন এসবের কোনো প্রয়োজন নেই। তুমি এখনো মোটামুটি সুস্থ হয়েছে, পুরোপুরি সুস্থ হয়নি। আর তোমাকে আমি একটা কথা বলতে এসেছি, তুমি আজকে থেকে ওইসব কাজ ছেড়ে দেবে। আর আমি তোমার জন্য একটা ভালো কাজের সন্ধান করেছি, তুমি ওখানে কাজ করবে। তোমাকে আমি একটা শপিং মল দিব, তুমি শুধু এটা চালাবে। তোমার কাজটা শুধু বসে থাকা, আর কোনো কাজ নেই। আর তুমি মিমিকে পড়াশোনা করাবে। আমার এমন কথা শুনে যেন ও বিশ্বাস করতে পারছে না। তখন ও জিজ্ঞেস করে, ভাইয়া তুমি কি আমার সাথে মজা করছো? কারণ তুমি তো নিজেই খেতে পারো না, তাহলে তুমি কিভাবে আমাকে এত বড় একটা শপিং মল দিতে পারবে? না রে বোন, কখনো কারো পোশাক আশাক দেখে আর পরিস্থিতি দেখে বিবেচনা করতে নেই যে মানুষটা কেমন। তুই আমাকে ভাই বলে রেখেছিস, তাই আমার কর্তব্য তোকে আমি একটা ভালো কিছু প্রতিষ্ঠিত করে দেওয়ার। ভাইয়া সত্যি বলবে তোমার আসল পরিচয়টা কি? আমার জানটা খুবই প্রয়োজন, কারণ আমি অনেকটা ইচ্ছুক আর আগ্রহী।
পরিচয়টা তুই একদিন ঠিকই জানতে পারবি, কিন্তু এতটুকু জেনে নে তোর ভাই কোনো সাধারণ মানুষ না, যে মানুষটাকে কেউ হারাতে পারে না। তোর এমন একটা ভাই, এতটুকু তুই জেনে নে। ভাইয়া, তোমার কথা শুনেই মনের মধ্যে একটা আশ্বাস ফিরে পেলাম। তোমার ঋণ আমি হয়তো বা কোনো দিন শোধ করতে পারবো না, কারণ রক্তের সম্পর্ক না হলেও তুমি আমার জন্য যা করতেছো। তোর বোকামে কান্না করছিস কেন? আমি তোদের ভাই, আর ভাইয়ের কাছে কখনো বোনেরা এভাবে বলে না। এরপর মিমির বাসা থেকে আমি আমার বাসায় চলে আসি। বাসায় এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। সকালবেলা আবার ভার্সিটিতে যেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। একটু সময় পর ভার্সিটিতে এসে পৌঁছালাম। ভার্সিটির ক্যাম্পাসে এসে দেখি ঈশান বসে আছে। ঈশানের কাছে গিয়ে বসতেই ঈশান বলে ওঠে, কিরে মামা, কেমন আছিস? আর একটা গুড নিউজ আছে, শুনেছিস নাকি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কেন, কি হয়েছে? আর কি গুড নিউজ? আমি তো শুনিনি। আরে গতকালকে নিউজের মধ্যে দেখেছিলাম যে কারা নাকি রনি আর রাহাতকে মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে। এদের এমন অবস্থা হয়েছে যে তারা কখনো নিজের পায়ে হাঁটতে পারবে না, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। ওরা মানুষের সাথে যেমন দুর্ব্যবহার করেছে, তাদের ক্ষমতার অপব্যবহার করেছে, ওদের মনে হয় এমন হওয়া উচিত। যাক বন্ধু, এখন থেকে তুই শান্তিতে থাকতে পারবি, ওরা তোকে আর ডিস্টার্ব করবে না। নিউজটা দেখে কত যে আমি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। এসবের মধ্যে দেখি আবার ঈশানের মন খারাপ হয়ে যায়। তখন ঈশানকে জিজ্ঞেস করি, কে রে, আবার আমার মন খারাপ করে বসে রইলি কেন? কি হয়েছে আবার? না রে, পরিবারে আমাকে সামলাতে পারছে না, তাই ভাবছি আমি একটা জব করব। কিন্তু ভালো যে একটা জব পাবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই, কারণ তুই তো ভালো করে জানিস মামা খালু ছাড়া কোথাও ভালো একটা জব পাওয়া যায় না। তাই দুশ্চিন্তার মধ্যে আছি, কোথায় আমি একটা ভালো জব পাবো। চিন্তা করিস না, তোর সব কিছু ঠিক হয়ে যাবে, দেখবি। আর 2-4 দিন পরে তুই জব পেয়ে যাবে। আমার কথা শুনে ঈশান হু হু করে হেসে ওঠে আর বলে, মামা তুই পারিস সব বটে, মজা করিস। আচ্ছা সমস্যা নেই, তোর এই মজা কিন্তু আমার মন ভালো করে দিয়েছে। আমি আর ঈশান দুজনে কথা বলছিলাম, তখনই দেখলাম গেট দিয়ে কে যেন প্রবেশ করছে। ভালো করে লক্ষ্য করে দেখি এটা আর কেউ না, নীলা। নীলা একটা নীল শাড়ি পরে ভার্সিটিতে প্রবেশ করছে। আজকে ওর গায়ের মধ্যে মডেল কোনো ড্রেস নেই, আজকে শাড়ি পরে এসেছে। আমি যেন ওর দিকে আজকে চোখ ফেরাতেই পারছি না, আমার চোখ বারে বারে ওর দিকে যাচ্ছে। বুঝলাম না নীলা এত পরিবর্তন কি করে এত হয়ে গেল? আজকে শাড়ি পরে এসেছে, আর যাই বলিস না কেন নীলাকে কিন্তু আজকে হেভি লাগছে। আমি তো একদৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রয়েছি হাঁ করে। আমি তো মনে হয় নীলার প্রেমে পড়ে গেছি। তখনই ঈশানের ধাক্কাতে আমার ঘোর কাটে। তখনই ঈশান বলে ওঠে, কিরে ভাই, তুই আবার কোথায় হারিয়ে গেলি? মামা আমি ঠিক বুঝতে পেরেছিস, তুই নীলার প্রেমে পড়ে গিয়েছিস, যেভাবে ওর দিকে তাকিয়ে আছিস। তখনই ঈশান আমাদের কাছে এসে বলে ওঠে, আবির, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি নীলার একটা কথাও শুনলাম না, সোজা ওখান থেকে উঠে ক্লাসের দিকে চলে গেলাম। ভাই কিছুই বুঝলাম না, নীলা তো একটু অহংকারী মেয়ে ছিল, তোর সাথে বাজে ব্যবহার করতো, কিন্তু পরে দেখলাম ভালো হয়ে গেল। কি হয়েছে রে তোদের মধ্যে আবার? কিছু না, বুঝে নে, নীলা এখন পরিবর্তন হয়ে গিয়েছে, এতটুকু বুঝলেই তোর জন্য যথেষ্ট। কি যে হচ্ছে আমার মাথায় কিছুই ঢুকছে না। ঠিক আছে, এখন গিয়ে ক্লাসে যাই, ক্লাস করি, পরেরটা পরে বোঝা যাবে। ক্লাসে গিয়ে পেছনের বেঞ্চে গিয়ে বসলাম। তখনই দেখলাম নীলা এসে আমার পাশে বসলো। নীলা আমার পাশে বসাতে ক্লাসের সবাই হা করে আমার দিকে তাকিয়ে রইল, যেন আমি এক অদ্ভুত এলিয়েন আর নীলা যেন এক অদ্ভুত প্রাণী। কিছুক্ষণ পর ক্লাসের মধ্যে ম্যাম আসে। ম্যাম লেকচার দিতে লাগলো। পেছনের দিকে তাকাতেই দেখলো নীলা আমার পাশে বসে আছে। তখন আর কিছু বলো না, কারণ হচ্ছে গিয়ে নীলা ক্লাসের টপার, তাই কখনো কোনো শিক্ষক বা শিক্ষিকা নীলাকে কিছুই বলে না। কিছুক্ষণ পর ক্লাস শেষ হয়ে যায়। ক্লাস শেষ হতে আমি ভার্সিটি থেকে বের হয়ে বাসার যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। তখনই পেছন থেকে নীলা ডাক শুনে দাঁড়িয়ে যায়। আবির দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। নীলার কথা শুনে আমি দাঁড়িয়ে যাই। তখন নীলা আমার কাছে এসে বলতে শুরু করে, আবির, আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি যে ব্যবহারগুলো মানুষের সাথে করেছি, এমনকি তোমার সাথে করেছি, তার জন্য আমি অসংখ্য লজ্জিত। আমি তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে যা করেছি তা অবশ্য ক্ষমার অযোগ্য, তারপরও আমি তোমাকে প্রতিটা পদক্ষেপে
তোমাকে অপমান করে এসেছি, তার জন্য আমি লজ্জিত। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, তোমার কাছে আমি হাত জোর করে বলছি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। নীলা আমার সামনে হাত জোর করে কথাগুলো বলতে লাগলো। আমি কোনো রেসপন্স করছি না দেখে ও আমার পা ধরে কান্না করতে করতে ক্ষমা চেতে লাগলো। আমি তখন ওকে নিচ থেকে উঠিয়ে বলে উঠি, দেখো তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, সেজন্য আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমার মুখে একথা শুনে যেন নীলা অনেকটা প্রশান্তি খুঁজে পায়। তখন নীলার মুখের কোণে মধ্যে একটা হাসি ভেসে আসে। তখন নীলা বলে ওঠে, নীলয় চলো, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিই। অনেকবার বলা সত্ত্বেও নীলা আমার কথা না শুনে আমার সাথে আমার বস্তিতে ও যাবে। তারপর কিছু না বলে পেরে ওকে সাথে নিয়ে আমার বস্তিতে যেতে লাগলাম। ক্ষুধাটাও খুব লেগেছে, তাই তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এলাকার কিছু না বলে সাথে নিয়ে আমার বস্তিতে নিতে লাগলাম। একটা সময় পর আমার বাসায় চলে আসলাম। বাসায় আসতেই বলে ওঠে, আবির তুমি এখানে থাকো, আচ্ছা সমস্যা নেই, জায়গাটা এতটা খারাপ না, আর আমি চাইছি তুমি এখন থেকে আমার বাসায় থাকবে। সমস্যা নেই, আমি কিছুদিন পরে আমি আমার বাসায় চলে যাব। আমার মুখে এই কথা শুনে যেন নীলার মুখে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। নীলা আমার বাসায় এসে আছে। আমি অবাক হলাম যে নীলা এতটা পরিবর্তন হয়ে গিয়েছে। তখন নীলা আবার বলে ওঠে, তুমি কি সত্যি এখান থেকে চলে যাবে? নীলা গম্ভীর কণ্ঠে কথাটা বলল। আমি ওকে মাথা নাড়িয়ে শব্দটা জানিয়ে দিলাম। এ কথা শুনে নীলা যেন অস্থির হয়ে পড়ল। তখন আবার বলে ওঠে, আবির তুমি এখান থেকে যেও না প্লিজ, তুমি চলে গেলে যে আমি খুব কষ্ট পাবো। তুমি যেখানে ইচ্ছা ওইখানে থাকো, তোমাকে আমি জোর করবো না। আর আমি তোমাকে কথা দিচ্ছি কখনো তোমাকে কেউ আর ডিস্টার্ব করবে না, আমি আমার আব্বুকে বলে দেবো। তারপর প্লিজ এখান থেকে আর চলে যেও না। নীলার কথা আমাকে অবাক করার পাশাপাশি একটু চিন্তার মধ্যে ফেলে দিল। ও আমাকে কি বোঝাতে চাচ্ছে? নীলাকে আমি প্রশ্ন জুড়ে দিলাম, কেন আমি এখান থেকে চলে গেলে তোমার সমস্যা কি? আসলে আমি সত্যি বলতে কয়েকদিন পর থেকে আমি অনেকটাই অনুতপ্ত। আর আমি সেই দিনের পর থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি মনে প্রাণে থেকে। সত্যি বলতে আমি যখনই স্বপ্ন দেখি তখনই শুধু তোমার কথাই চিন্তা করি। বিশ্বাস করো আমি অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছি। আমি বিশ্বাস করি তুমি পরিবর্তন হয়ে গিয়েছো। তখন নীলা আমার হাত ধরে বলে ওঠে, বিশ্বাস করো আবির, তোমার মতো একজন সহজ সরল মানুষ আমার জীবনে যদি আসে তাহলে আমার জীবনটা অনেকটা সুন্দর আর মুখরিত হয়ে উঠবে। আমি বিশ্বাস করি তোমার মতো একজন আমি কখনো আমার জীবনসঙ্গী হিসেবে পাবো না। তুমি যেমনই হও না কেন ওইটা আমার কাছে অনেক, আমার অন্য কিছু লাগবে না। তুমি যেখানে ইচ্ছে থাকো কোনো সমস্যা নেই, তুমি যেভাবেই চলো আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি শুধু আমার হও, কারণ আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। নীলার কোনো কথার উত্তর আমি দিচ্ছি না। এমনটা দেখে নীলা কান্নায় ভেঙে পড়ে। তখন নীলা আবার বলে ওঠে, ঠিক আছে তুমি যদি বলতে না চাও তোমাকে আমি জোর করবো না, কিন্তু একটা কথাই বলবো, আমি তোমাকে সারাটা জীবন ভালোবেসে যাব। আমিও নীলাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ওকে এই কথাটা আমি এখন বলবো না, তাই আমি চুপ করে আছি। তখনই দেখলাম ঘরের মধ্যে মিমি প্রবেশ করলো। ভাইয়া এটা কি আমার ভাবি? আমি কিছু বলতে যাব তার আগে নীলা মিমিকে জড়িয়ে ধরে কোলে নিয়ে বলে ওঠে, হ্যাঁ আমি তোমাদের ভাবি। আর মিমি তুমি এখানে কি করে? বিষয়টা দেখে একটু অবাক হলাম যে মিমিকে নীলা আগে থেকে জানে। ভাইয়া নীলা আপু কিন্তু অনেক ভালো। আমি আগে যখন বাদাম বিক্রি করতাম তখন আমাকে অনেকগুলো ছেলে টাচ করার চেষ্টা করতো, কিন্তু নীলা আপু ওই সময় আসার পর থেকে আমাকে কেউ আর সামনে থেকে এসে খারাপ কথা বা খারাপভাবে ধরতে পারতো না। নীলা আপু অনেক ভালো একজন মানুষ। মিমির কথায় কিছু বুঝলাম না। ওকে শুধু বললাম, মিমি তুই কি ওনাকে ওনার বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি? আমি একটু বাজার থেকে আসতেছি। কথাটা বলে আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তখন একটা জিপে করে অনেকগুলো পুলিশ এসে আমার শার্টের কলার ধরে বলে ওঠে, কিরে তোর সাহস দেখি অনেক বড়, তুই দেখি এমপি আনোয়ারের লোকের উপর হাত তুলিস। এমপি সাহেবের আমাদেরকে কল করে বলেছে তোকে তুলে নিয়ে যেতে। এরপর তোর এমন হাল করব যে সারা জীবন তুই মনে রাখবি। এই শালাকে জিপ গাড়িতে উঠাতো। পুলিশগুলো আমাকে ধরে ওদের গাড়িতে উঠিয়ে দিল। তখন কোথা থেকে মিমি এসে পুলিশগুলোর পা ধরে বলতে শুরু করলো, উনি তোমার বউ হলে অনেক ভালো হবে। নীলা আপু আমাকে মাঝে মধ্যে অনেক কিছু কিনে দেয়, উনি খুব ভালো একজন মানুষ। পুলিশ কাকু, এই পুলিশ কাকু, আমার ভাইয়া কি করেছে? আমার আবির ভাইয়াকে ছেড়ে দাও প্লিজ। আমার আবির ভাইয়া অনেক ভালো একজন মানুষ, উনি কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না, ওনাকে ছেড়ে দাও প্লিজ। সামনে থেকে সর।
মিমিকে পুলিশগুলো লাথি দিয়ে ফেলে দেয় আর গাড়িটা স্টার্ট দিয়ে আমাকে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আমি দৌড়ে নীলা আপুর কাছে গেলাম। আপুর কাছে গিয়ে সব ঘটনা খুলে বললাম। আপু সহ আমরা দুজনে থানায় যাচ্ছি। আবির কোনো অন্যায় করেছে এটা আমি কোনোভাবেই মানতে পারি না। আব্বুকে অনেকগুলো কল করেছি, একটা কলও আব্বু ধরছে না। কারণ এইটাই খান গ্রুপ মালিক যে কিছুক্ষণ পরেই আসছে, ওই জন্য সিকিউরিটি দিচ্ছেন। আর আমি কিছুক্ষণ পরেই আবিরকে নিয়ে ওইখানে যাব, বিধায় রেডি হচ্ছিলাম। পুলিশটা আমার শার্টের কলা ধরে আমাকে সোজা টানতে টানতে লকআপের ভিতর ঢুকিয়ে দিল। স্যার, আমি কোনো অন্যায় করিনি, এরপর কেন আপনারা আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন? চুপ শালা ফকির, তোর মতো একটা ফকিরের বাচ্চা কি করে এত বড় একজন মানুষের সাথে লাগতে যায় এটা ভেবে আমি বেহুশ হয়ে যাচ্ছি। তোর সাহস কি করে হয় এমপি আনোয়ারের সাথে লাগার? তার সাথে লাগার জন্য তো আজ পর্যন্ত কেউ আমি দেখি নাই। হাতের ঘড়িটার দিকে খেয়াল করে দেখি আর মাত্র 5 মিনিট বাকি আছে আমার 1 বছর কমপ্লিট হওয়ার। কারণ এই 5 মিনিট পরে যে আমি হয়ে যাব সাধারণ মানুষ থেকে খান গ্রুপের একমাত্র উত্তরাধিকার আবির খান। পুলিশটা আমাকে আরও কিছু গালি দিয়ে একটা লাঠি নিয়ে আমাকে মারার জন্য আসে। তখনই ফকিরের বাচ্চাটাকে মারবো বলে হাবিলদারের কাছ থেকে লাঠিটা নিয়ে লকআপের ভিতরে প্রবেশ করব, তখনই দেখি পুরো পুলিশ স্টেশনটাই কেঁপে ওঠে। বাইরে গিয়ে আমি যা দেখি তা নিজের চোখেও বিশ্বাস করতে পারি না। দেখি উপরে 2 হেলিকপ্টার, একটা হেলিকপ্টার আমার স্টেশনের সামনে নামলো আর ওটা কিছুটা দূরে। এরপর দেখলাম অনেকগুলো G80 গাড়ি চলে আসে। এই গাড়িগুলো কোনো সাধারণ গাড়ি না, এইগুলো একটা গাড়ি কেনার জন্য কত ধনী মানুষের স্বপ্ন থাকে যে এমন একটা গাড়ি নিয়ে তারা চলাফেরা করবে, কিন্তু এত ধনী মানুষেরা এমন গাড়ি চলাফেরা করার জন্য কিনতে পারে না। সেই জায়গায় এখানে না হলেও 20-50টা এমন গাড়ি আমার থানার সামনে চলে এসেছে, কেমন রোলস রয়েস যে কিনা আমার এই স্টেশনে চলে এসেছে। তখন দেখি দেশের নামকরা উকিল সহ ডিএসপি, সেরা প্রধান ও আইনমন্ত্রী আমার থানায় হাজির। আরও বেশি অবাক হলাম কারণ এখানে ওদের সাথে খান গ্রুপের ম্যানেজার রফিক সাহেব। তখনই, তোমার সাহস কি করে হয় যে তুমি খান গ্রুপের মালিককে তোমার লকার বন্দি করে রেখেছো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? মাঠে চলে যেতে লাগলো, কারণ যাকে সে বন্দি করে রেখেছে সে মানুষটা যে মালিক তার অস্তিত্ব সে খুঁজে পাচ্ছে না। স্যার, আপনাদের কথা ভুল হচ্ছে। এই সেটা বস্তিতে থাকে, একটা সামান্য চাকরও কি করে। চুপ ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমাদের ছোট মালিককে খারাপ কথা বলিস? তোর অবস্থা খারাপ করে ফেলবো। তখনই ডিএসপি তাকে সাসপেন্ড করে দেয়, এমনকি হাবিলদারকে বলে ওকে থানার লকআপের ভেতরে যেন ভরে দেয়। ছোট মালিক, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তখনই আমার জন্য একটা প্রাইভেট জেট আসে, আমি ওখানে উঠে পড়ি। উদ্দেশ্য একটাই, আছে সবাইকে নিজের পরিচয় দেওয়া। পুলিশ স্টেশনের সামনে দেখি অনেক নামি দামি গাড়ি আর সাথে 2টো হেলিকপ্টার। সামনে ভালো করে খেয়াল করি একটা প্রাইভেট জেটে করে নিলয় চলে যাচ্ছে। আমি কাছে যাব কিন্তু বডিগার্ডরা আমাকে যেতে দিচ্ছে না। তখন একজন বৃদ্ধ লোককে দেখলাম গাড়িতে উঠে চলে যাচ্ছে। তখন ওনাকে গিয়ে জিজ্ঞেস করি, আঙ্কেল, মাত্র এই যে প্রাইভেট জেটে করে চলে গেলেন, উনি কে? আমাদের খান গ্রুপের একমাত্র উত্তরাধিকারী আবির খান। নিজের কানকেও যেন আমি বিশ্বাস করতে পারলাম না। তাহলে আবিরই হচ্ছে খান গ্রুপের মালিক? আপনাদের এই ভার্সিটিতে আসার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে গিয়ে এখানে আমার ছেলে পড়াশোনা করে এবং কি আজ 1 বছর ও নিজে রুজি করে নিজের ইনকামে নিজের খরচ চালিয়েছে। আমার ছেলে আমার থেকেও অনেক বেশি কষ্ট করে পরিশ্রম করে এই পর্যন্ত আসতে পেরেছে। এটা আমি দাবির সাথে বলতে পারি, আমার ছেলেকে নিয়ে আমি গর্ব করি। তখন প্রাইভেট জেটটা ভার্সিটির মাঠে ল্যান্ড করে। ভার্সিটির সবাই তো আগ্রহ সহকারে দেখতে চাইতেছে যে কে মানুষটা, যে মানুষটা আমাদের ভার্সিটির মধ্যে এতদিন ধরে রয়ে গেছে, কিন্তু আমরা একটিবারও চিনতে পারলাম না। এত ধনী পরিবারের একটা ছেলে কিভাবে রয়েছে, তা আবার তার বাপের কোনো সাহায্য ছাড়াই নিজে একা রয়েছে, নিজের টাকা নিজে খরচ চালিয়েছে। আমি যখন গেট দিয়ে নামলাম তখন দেখে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কেউ বিশ্বাস করতেই পারছে না নিজ চোখে যে আমি যে খান গ্রুপ মালিকের ছেলে হব। তখন আব্বু সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমি আজকের থেকে ঘোষণা দিচ্ছি, আমার ছেলে যেহেতু 1 বছর নিজে পরিশ্রম করে নিজেরটা নিজে চালিয়ে বুঝিয়ে দিয়েছে, সে আমাদের কোম্পানির একমাত্র হকদার। তাই আমি আজকের থেকে ঘোষণা করে দিয়েছি যে আমাদের গ্রুপের একমাত্র মালিক হচ্ছে আবির খান। এখান থেকে আমার ছেলে যা বলবে তাই শুনবেন। আমার হাতে আব্বু সব দায়িত্ব বুঝিয়ে দেয়। তখন আমি রফিক চাচাকে বলে উঠি, আনোয়ার এমপিকে আমাদের শেয়ার থেকে বাতিল করা হোক এবং কি ওকে এখনই আইনের আয়ত্তে আনা হোক। তখনই রফিক চাচা আমাদের দিকে
তাকে আনোয়ারকে তার শেয়ার থেকে বাতিল করে দেয় এবং সেনাবাহিনী গিয়ে আনোয়ারকে ধরে নিয়ে চলে যায়, কারণ আনোয়ারের নামে অনেক অন্যায় অত্যাচারের বিচার রয়েছে। তখন আমার সামনে চোখ পড়লো নীলার দিকে। আমি সবার সামনে গিয়ে নীলার কাছে হাঁটু গেড়ে বলে উঠলাম, আমি জানি তুমি এখন শুধরে গেছো, তোমার মনটা এখন নিষ্পাপ হয়ে গেছে। আমি জানি আমি যদি এই বস্তিতে থাকা আবিরই হই না কেন, তুমি আমাকে ভালোবাসবে। তারপরও আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালোবাসবো। তুমি কি আমার মনের রানী হবে? হ্যাঁ আবির, তুমি যদি ওই বস্তিতে থাকো, এই আবির না হয়ে যদি সেই আগের খ্যাতাবিরও হয়ে থাকো, আমি তারপরেও তোমাকে ভালোবাসবো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন নীলা আমাকে কথাটা বলে জড়িয়ে ধরে। আশেপাশে যত ভার্সিটির স্টুডেন্ট ছিল সবাই হাত তালি দিতে শুরু করে, কারণ একটি ভালোবাসা পূর্ণতা পেল। আমি নীলাকে আমার প্রাইভেট জেটে করে আমার বাসায় নিয়ে গেলাম। সবার সম্মতিতেই আমাদের বিয়ে হয়ে যায়। আমরা এখন অনেক সুখে শান্তিতেই দিন কাটাচ্ছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। গল্পটা এখানেই শেষ করে দিচ্ছি। তো হ্যাভ ফান, খোদা হাফেজ, টাটা, বাই বাই।